আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য রোজ থিমের একটি কিউট বার্থডে কেকের A to Z রেসিপি শেয়ার করার জন্য। আজকের এই একটি রেসিপি ফলো করলে আপনারা শিখতে পারবেন পারফেক্টভাবে কেকের বেস তৈরি করা থেকে শুরু করে কেক ডেকোরেশনের A to Z। সেই সাথে থাকছে কিভাবে খুব সহজে আপনারা কোন নজল দিয়ে কোন রোস্টটি মেক করবেন তার A to Z ডিটেলস আমি এখানে শেয়ার করেছি। আশা করব যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে আজকের এই রেসিপিটি। তো সম্পূর্ণ কেকের প্রসেসটি আমি খুবই সহজে বোঝানোর চেষ্টা করেছি এবং খুবই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে কেকের বেসটি তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে। এখানে হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা, আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণকে আমি একবার চেলে নিয়েছি। অন ক্যামেরায় একবার এবং অফ ক্যামেরায় আরও 2 বার করে চেলে মোট 3 বার এই শুকনো উপকরণগুলোকে চেলে একত্রে মিশিয়ে আমি এগুলোকে সাইডে রেখে দিয়েছি। এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিয়েছি এবং ডিমগুলো থেকে আলতো হাতে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না ঠিক এরকম ফোমি হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি, আর চিনিটাকে সম্পূর্ণ একত্রে দিয়ে দিব না, 3 থেকে 4 বার এখানে আমি দিব আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে চিনির দানাগুলো ভালোভাবে মিলিয়ে যাওয়া পর্যন্ত বিট করে নিব। তো 4 থেকে 5 বারে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে ভালোভাবে চিনির দানাগুলো গলা পর্যন্ত আমি বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার চিনির দানাগুলো ভালোভাবে গলে এসেছে আর আমার ডিমের ম্যারিনেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এখানে আমি কুসুমগুলোকে দিয়েছি আর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ খাওয়ার রেগুলার সয়াবিন তেল। এবার এগুলোকে ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুম দেওয়ার পর ফোমটাকে ভালোভাবে বিট করা যাবে না, অর্থাৎ বেশিক্ষণ সময় নিয়ে বিট করা যাবে না। আমি 30 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু আমার এই সম্পূর্ণ ডিমের ম্যারিনেটা রেডি হয়ে গিয়েছে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আমি এখানে শুকনো উপকরণগুলোর মধ্যে ভ্যানিলা পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার হ্যান্ড উইক্স দিয়ে এভাবে রাউন্ড অ্যান্ড ফোল্ড পজিশনে এগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে। আর অবশ্যই এখানে মেশানোর কাজটা খুবই আলতো হাতে ধীরে সুস্থিরে সময় নিয়ে করতে হবে। মেশানোর সময় যদি তাড়াহুড়া করেন আর মেশানোর পদ্ধতি যদি ভুল হয়, এবড়োথেবড়োভাবে অর্থাৎ উল্টাপাল্টাভাবে যদি আপনারা মেশানোর চেষ্টা করেন, এতে করে কিন্তু ফোমটা বসে যাবে আর আপনাদের কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। তো শুকনো উপকরণগুলোকে আমি একবারে দেইনি, 2 থেকে 3 বারে আমি দিয়েছি আর ভালোভাবে একদিক থেকেই আমি হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। এই ফোমটা একদমই বসে যায়নি, ব্যাটারটা একদম ফোমি হয়েছে। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এই ছোট্টখাটো টিপসগুলো ফলো করে কেক বানাবেন, কেক অবশ্যই পারফেক্ট হবে। আর যেহেতু আমার এই কেকের ব্যাটারটি অনেক বেশি পারফেক্ট হয়েছে, তাই এই কেকের ব্যাটারটি কোনোভাবেই 1 পাউন্ড ওজনের একটি মোল্ডের মধ্যে হবে না। তার জন্য আমি আজকে এখানে 1.5 পাউন্ড ওজনের একটি মোল্ড ব্যবহার করছি। আর মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটি ঢেলে নিয়ে আমি এখানে একটি স্টিকের সাহায্যে ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের গায়ে ছড়িয়ে দিয়েছি এবং 2-3 বার করে ট্যাপ ট্যাপ করে এবার এটাকে বেক করব। তাই চুলায় মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট আগে থেকে একটি সিলভারের হাঁড়িকে প্রিহিট করে নিয়েছিলাম। এর মধ্যে আমি কেকের মোল্ডটিকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কেকটি খুবই সুন্দরভাবে বেক হয়েছে। তো এটাকে ঠান্ডা হতে রেখে দিয়ে এদিক থেকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করছি। আর অবশ্যই হুইপ ক্রিম ব্যবহারের ক্ষেত্রে আপনারা ডিপের মধ্যে হুইপ ক্রিমটাকে সংরক্ষণ করবেন। আর যখন হুইপ ক্রিমটা ব্যবহার করবেন তার 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে হুইপ ক্রিমটাকে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন, তখন কিন্তু একদম বরফ ঠান্ডা পজিশনে এই ক্রিমটা ব্যবহার করবেন। এতে করে এরকম পারফেক্ট ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। তো ক্রিমটাকে আমি কন্টিনিউয়াসলি 7-8 মিনিটের মতো বিট করেছি ইলেকট্রিক বিটের ফুল স্পিডে। এর মধ্যে কিন্তু আমার এই ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর কেকের বেস হিসাবে আমি খুবই লাইট একটি অফ হোয়াইট কালার রাখতে চাইছিলাম, তার জন্য এখানে আমি 2 থেকে
3 ড্রপ পরিমাণ এগ ইয়েলো কালারটা এখানে দিয়ে সম্পূর্ণ ক্রিমটির সাথে আমি ভালোভাবে বিট করে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার এই ক্রিমটা কিন্তু ওভার বিট করিনি, অর্থাৎ কিছুটা নরম থাকা অবস্থায় কিন্তু আমি বিট করা বন্ধ করে দিয়েছি। আর এই ক্রিমটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এই কেকটি কিন্তু খুবই ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা যে সফট হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন আমার এই কেকটি কিন্তু অলমোস্ট 1.5 পাউন্ড ওজনের কেকই হয়ে গিয়েছে, অর্থাৎ আমি 2 ডিম দিয়ে অলমোস্ট 1.5 পাউন্ড ওজনের কেকই তৈরি করে ফেলেছি। বুঝতে পারছেন আমার ব্যাটারটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছিল। তো সাইড থেকে প্যালেট নাইফ দিয়ে খুলে আমি এই কেকটিকে ডিমোল্ড করছি আর নিচের কাগজটাও আলতো হাতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কতটা পরিমাণে পারফেক্ট, স্পঞ্জি আর সফট হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এরকম কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও ঠিক এরকমই সফট হতে বাধ্য। আশা করব বুঝেই নিচ্ছেন যে আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারাও যদি চান আপনাদের কেকও ঠিক এরকমই স্পঞ্জি এবং পারফেক্ট হোক, তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় এই কেকগুলো তৈরি করবেন। দেখবেন আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। তো এবার কেকটিকে স্লাইস করে নিয়েছি। স্লাইস করার পর দেখতে পাচ্ছেন ভেতর থেকেও কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি আর সফট হয়েছে। এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো এবার চলে এসেছি কেকটিকে ডেকোরেশন করার জন্য। তার জন্য আমি একটি টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছি আর সামান্য একটু হুইপ ক্রিম লাগিয়ে এর মধ্যে একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধের সাথে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে এই মিল্ক সিরাপটি তৈরি করে নিয়েছিলাম। সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে মিল্ক সিরাপ ভালোভাবে দিয়ে আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে হুইপ ক্রিম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে আমি হুইপ ক্রিম ছড়িয়ে নিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে সেই হুইপ ক্রিমটাকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে হুইপ ক্রিমটাকে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা স্লাইস করার পর কেকের লেয়ারগুলো খুবই সুন্দর দেখাবে। আর যেহেতু এটা আমার একটি অর্ডারের কেক ছিল, তার জন্য কিন্তু অবশ্যই আমি খুবই যত্ন সহকারে এবং খুবই ভালোবেসে আজকের এই কেকটি তৈরি করছিলাম। তো আরও একটি কেকের স্লাইস দিয়ে দিয়েছি। সেমভাবে মিল্ক সিরাপ দিয়ে আমি সম্পূর্ণ কেকের স্লাইসটির মধ্যে আমি আবারও ক্রিম দিয়ে ভালোভাবে সম্পূর্ণ ক্রিমটিকে কেকের স্লাইসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু সেম প্রসেস, তার জন্য কিন্তু একটু স্পিডে ভিডিওটাকে দিয়ে দিয়েছে। তো এইবার এখানে আমি কেকের শেষের স্লাইসটিও দিয়ে দিয়েছি এবং স্লাইসটির মধ্যে ভালোভাবে আমি মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা কেকের মধ্যে মিল্ক সিরাপটা ব্যবহার করলে কেকের টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হয় আর খুবই ভালো লাগে। তো অবশ্যই ভ্যানিলা কেকের মধ্যে মিল্ক সিরাপটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো উপর থেকে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছে এবং সাইড থেকেও কিছুটা পরিমাণ হুইপ ক্রিম লাগিয়ে এবার একটি প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে যে এক্সট্রা যে ক্রামগুলো আছে সেগুলোকে লক করে নিচ্ছি। আর কেক ডেকোরেশন অর্থাৎ ফিনিশিং আনার জন্য অবশ্যই একটি কেকে আগে ভালোভাবে ক্রাম কোট করে নিতে হবে, তারপর ফিনিশিংয়ের কাজ করতে হবে। এতে করে খুব সহজে আপনারা কিন্তু কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আর এই তো আমার কেকটি কিন্তু খুবই ভালোভাবে ক্রাম কোট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সাইড থেকে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমার হাতে একদমই সময় ছিল না, ওই দিন আমার 3টা কেকের অর্ডার ছিল, তার জন্য আমি এটাকে আর সেট হতে দেইনি। আমি ভালোভাবে ক্রাম কোট করে নিয়েই আমি এটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। তার জন্য আমি সাইড থেকে এবং উপর থেকে ভালোভাবে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এবং প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ ক্রিমটিকে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন খুবই ভালোভাবে এবং খুবই আলতো হাতে কিন্তু আমি কাজটা করছি। আর কেক ডেকোরেশন করার সময় যতটা পরিমাণের পারেন আলতো হাতে কাজ করার চেষ্টা করবেন, এতে করে খুবই সহজে খুবই অল্প সময়ে খুবই সুন্দরভাবে কেকের কাজ আপনারা করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন যে যে অংশগুলোতে ক্রিম কম ছিল সেই অংশগুলোতে আমি পাইপিং ব্যাগের সাহায্যে আবারও কিন্তু আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটি স্ক্রেপারকে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে কন্টিনিউয়াসলি ঘোরাচ্ছি আর সাইড থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণের ফিনিশিং কিন্তু চলে এসেছে। তো আবারও কিছু জায়গায় আমার ক্রিম কম মনে হচ্ছিল, তার জন্য আবারও আমি ক্রিম এক্সট্রা ব্যবহার করেছি এবং আবারও স্ক্রেপার দিয়ে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে কন্টিনিউয়াসলি ঘুরিয়েছি এবং সাইড থেকে কিছুটা ফিনিশিং আসার পর উপর থেকে একটি
পেলেট নাইফ দিয়ে এরকমভাবে টেনে টেনে আমি উপর থেকে কিছুটা পরিমাণ সমান করে নেওয়ার চেষ্টা করছি। এখানে কাজটা খুবই সহজ, যদি আপনারা একটু ধৈর্য সহকারে আলতো হাতে কাজটা করে এবং বুঝে নিতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে আপনারা কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। নতুন যারা বেকার আছেন তাদের জন্য তো খুবই টাফ কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা। তো আমি তাদেরকে বলবো আপনারা অনেক বেশি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরপরই কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে যে তৈরি করতে পারবেন ওইরকম নয়। কিছুদিন প্র্যাকটিস করেন, সময় দেন এবং খুবই আলতো হাতে কেকের কাজটা করেন, তাহলে কিন্তু খুবই পারফেক্টভাবে সহজে আপনারা কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো সাইড থেকে ফিনিশিং আনার পর আমি উপর থেকে টেনে টেনে আমি উপর থেকেও কিছুটা সমান করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার কেকের মধ্যে খুবই সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। তো এবার এখানে আমি 124K যে নজলটা আছে রোজ নজল সেটা এখানে নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কেকের উপরের সাইড থেকে আমি এরকম লেস নিয়ে নিচ্ছি, কিছুটা টেনে টেনে কিছুটা কুচি করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু খুবই সুন্দর একটি ডেকোরেশন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কাজটা খুবই সহজে করে নিচ্ছি। টার্ন টেবিলটাকে খুবই আলতো হাতে অল্প করে ঘোরাচ্ছি এবং সেই সাথে সাথে হাতটাকেও এক জায়গাতে স্থির রেখে এরকমভাবে কাজটা করে নিচ্ছি। আর এখানে আমি একদম ডিপ পার্পল কালারটা অ্যাড করেছি ক্রিমের মধ্যে। তো এবার সেম নজল দিয়েই আমি নিচ থেকেও এই সেম লেসটাই দিয়ে দিচ্ছি। আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজটা খুবই সহজ, একটু টেনে টেনে কিছুটা কুচি করে দিলেই কিন্তু খুবই সুন্দর এই ডেকোরেশনটা হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে ফাইনাল কাজ রোজ মেকিং করা। তার জন্য প্রথমে আমি এখানে একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, রোজ মেকিংয়ের যে স্ট্যান্ডটা হয় আর কি। তো এটাকে মাঝখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে একটি কলি করে নিয়েছি। এবার সাইড থেকে এরকমভাবে নজলের মোটা অংশটাকে নিচে রেখে চিকন অংশটাকে উপরের দিক রেখে এরকমভাবে সাইড থেকে টেনে টেনে আমি কিন্তু গোলাপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি 3-4 বার করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুবই সহজে এই গোলাপগুলো তৈরি করতে পারবেন। আর এই গোলাপগুলো যে দেখতে সামনাসামনি কতটা সুন্দর লাগে, একদম ফুটন্ত গোলাপ লাগে। তো এবার একদম সাইড থেকে কিছুটা পরিমাণের বাঁকা করে স্ট্যান্ডটাকে আমি এই সাইডের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গোলাপ হয়ে গিয়েছে। তো এবার আমি এটাকে কেকের মধ্যে বসিয়ে দিব। তার জন্য আগে কেকের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে বেস তৈরি করে নিয়েছি, এর মধ্যে কাঁটা চামচ দিয়ে গোলাপটাকে বসিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই গোলাপটা বসানোর কাজ খুবই আলতো হাতে সাবধানে করতে হবে যেন গোলাপের পাপড়িগুলো নষ্ট না হয়ে যায়, আবার গোলাপের রঙটা যেন কেকের যে বেসটা আছে অর্থাৎ সাদা যে বেসটা আছে তার মধ্যে যেন এবড়োথেবড়োভাবে না লেগে যায়। তো সেমভাবে আমি আরও দুটি গোলাপ আমি বানিয়ে নিয়েছিলাম এবং কাঁটা চামচ দিয়ে খুবই আলতো হাতে খুবই সাবধানে কিন্তু আমি গোলাপগুলোকে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে গোলাপগুলো কতটা পরিমাণের সুন্দর হয়েছে, একদম ফুটন্ত গোলাপ লাগছিল। আর আপনারা যদি এরকম গোলাপ মেকিংয়ের আলাদা কোনো ভিডিও চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আলাদা একদম গোলাপ তৈরির একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এবার আমি পাপড়ি দিব, তার জন্য আমি একটি পাইপিং ব্যাগকে ভি শেপ করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি অলিভ কালারের যে গ্রিন কালারটা হয় সেটা আর কি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিপ গ্রিনটা ব্যবহার করছি না, এখানে অলিভ কালারের গ্রিনটা ব্যবহার করছি। তো এবার টেনে টেনে গোলাপের সাইড থেকে এরকম পাপড়ি দিয়ে নিচ্ছি, এতে করে দেখতেই পাচ্ছেন কেকের লুকটা খুবই চেঞ্জ হয়ে আসছে, অর্থাৎ কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর লাগছে। আর আমার কাছে কেন যেন এই পার্পল কালার দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। আমি যে সকল কেকই পার্পল কালার দিয়ে কাজ করেছি মাশাআল্লাহ সবগুলো কেকই খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে আজকের এই কেকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এখানে আমি গোলাপের সাইডে একটি প্রজাপতি বসিয়ে দিয়েছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সাদা যে জায়গাগুলো ফাঁকা মনে হচ্ছিল সেই জায়গাতে ছোট বড় কিছু সুগার বল আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই এটাকে ডেকোরেশন করতে পারেন, তবে এভাবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই কেকের লুকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কেকের লুকটি খুবই রাজকীয় এবং খুবই এলিগেন্ট লাগছিল। আমার কাছে তো পার্সোনালি খুবই সুন্দর লেগেছে আমার আজকের এই কেকটি। তো আপনাদের কাছে আমার আজকের এই কেকের ডেকোরেশনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট করব আমার ভিডিওটিকে লাইক করে দিবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি যদি নিয়মিত দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।